আজকে আমরা যাচ্ছি একটা নতুন পুরাকীর্তি দেখার জন্য। অনেকেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তার আগে আমি একটা ঘটনা বলে নেই। মুঘল সম্রাট আকবরের রাজত্বের শেষ দিকে একজন হিন্দু ধর্মের ব্রহ্মচারী তার কিছু সম্পত্তি দিনাজপুরে রেখে যান। তার কোনো বাচ্চা কাচ্চা না থাকায় তার প্রধান শিষ্য সামন্ত শ্রীমত্ত ওর মালিক হয়ে যান, এবং শ্রীমত্তেরও কোনো পুত্র সন্তান না থাকায় তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যান তার মেয়ে লীলাবতী। লীলাবতীর একমাত্র পুত্র সন্তান ছিল সুখদেব, এবং এই সুখদেবের থেকেই দিনাজপুরের রাজবংশের উৎপত্তি। সুখদেবের দুই স্ত্রীর প্রথম স্ত্রীর ঘরে জন্ম নিয়েছিল রামদেব এবং জয়দেব, দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছিল প্রাণনাথ। প্রথম দুই সন্তানের অকাল মৃত্যুর কারণে সিংহাসনে বসেন প্রাণনাথ, এবং দিনাজপুরের পুরাকীর্তিগুলো নির্মাণ করেন প্রাণনাথ। প্রাণনাথের অনেক কীর্তি দিনাজপুরের মধ্যে বিদ্যমান। আজকে আমরা দিনাজপুরের প্রাণনাথের একটা বিখ্যাত কীর্তি দেখার জন্য আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আপনারা আমাদের সঙ্গে আজকে ঘুরে দেখতে পারবেন রাজা প্রাণনাথ এবং তার ছেলে রামনাথের নির্মিত দিনাজপুরের কাহারোল উপজেলার মন্দিরটিতে। আমরা আজকে আসলাম কান্তজিউ মন্দির দেখার জন্য। কান্তজিউ কথাটার অর্থ হচ্ছে কান্ত কৃষ্ণের আরেক নাম, আর জিউ শব্দটা ব্যবহার করা হয় মূলত সম্মান সূচক অর্থে। তাহলে কান্তজিউ হচ্ছে কৃষ্ণের মন্দির, তাহলে অবশ্যই এই মন্দিরটা হচ্ছে একটা কৃষ্ণ মন্দির। তো চলুন আমরা মন্দিরের ভিতরে বিভিন্ন স্থাপনা দেখি, এবং মন্দিরটির গায়ে যে শিলালিপিগুলো আছে এবং মন্দিরের মধ্যে যে বিভিন্ন প্রকার টেরাকোটাগুলো আছে এগুলোর কি মিনিং প্রকাশ করে সেগুলো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। রাজা প্রাণনাথ ছিলেন একজন জনদরদী শাসক। রাজা প্রাণনাথের বিরুদ্ধে কিছু সামন্ত বাদশাহ আওরঙ্গজেবের কাছে তার সম্পর্কে অভিযোগ দাখিল করেন। আওরঙ্গজেবের ডাকে দিনাজপুরের বিখ্যাত কাঠারি ভোগ চাল, মুগি আখের সুমিষ্টি গুড়, রংপুরের শতরঞ্জি, ঢাকার বিখ্যাত মুসলিম এবং রাজশাহীর বিভিন্ন ভিসু নিয়ে রাজা আওরঙ্গজেবের সঙ্গে দেখা করতে যান, এবং আওরঙ্গজেবের কাছ থেকে মহারাজা উপাধি লাভ করে ফিরে আসেন দিনাজপুরে। মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে পাবেন আপনারা সত্যযুগের ঘটনা, যেমন নারায়ণ, চণ্ডী বা কালী যুদ্ধ সম্পর্কে। যদি আপনারা মন্দিরের পূর্ব দিকে যান তাহলে আপনারা পাবেন সেখানে দাপর যুগের ঘটনা। দাপর যুগের ঘটনার মধ্যে রয়েছে শয্যাশয়ী ভীষ্ম, পরশুরামের নেতৃত্বকরণ, কুরুক্ষেত্রের যুদ্ধ, গৌরব বংশ পাণ্ডব বংশের যুদ্ধ, গান্ধারীর ১০০ পুত্রের জন্ম মৃত্যু, এবং এখানে মুঘল সম্রাটের কীর্তিকার্য এবং রামায়ণের বর্ণনা করা আছে। এবং যদি আপনারা উত্তর দেওয়ালের দিকে যান সেদিকে আপনারা তুলসী গাছ এবং বাহির গাত্রটি দেখতে পারবেন, এবং তার সঙ্গে উত্তর মন্দিরে ত্রেতা যুগের ঘটনা, যেমন রাম রাবণের যুদ্ধ, ভীষ্ম কুসুমকর্ণের যুদ্ধ, এবং পশ্চিম দিকে আপনারা পাবেন কলিযুগের ঘটনা। কান্তজির মন্দিরটি কোন সময় নির্মিত হয় এবং কে নির্মাণ করেন এই বিষয়ে কান্তজির মন্দিরে একটা শিলালিপি দেওয়া আছে। এখন আমরা এই শিলালিপিটি পাঠ করব। শিলালিপিটি পাঠ করে আমি চেষ্টা করব শিলালিপিতে কি অর্থ আছে সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার। তো চলুন আমরা শিলালিপিটি পাঠ করি। এখানে লেখা আছে, শাকে বেদাব্দি কাল ক্ষিতি পরিগণিতে ভূমিপে প্রাণনাথ প্রসাদাঞ্চাতিতম সুরচিত নবরত্নখান কস্মিন্ন কাশ্মীয় রুক্সিণ কান্ততুষ্ট সমোদিত মনসা রামানাথের রাজ্ঞা দত্তকান্তায় কান্তস্থ তুনিজ নগরে ভাত সংকল্প সিদ্ধ। আমরা যদি শিলালিপিটিকে ভালোভাবে লিখে একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা ঠিকভাবে দেখব যে শিলালিপির মধ্যে লেখা আছে, শাকে বেদাব্দি কাল ক্ষিতি পরিগণিতে ভূমিপ প্রাণনাথ প্রসাদাঞ্চাতিরম্য সুরচিত নবরত্নক্ষ মস্মিন্ন কাশিত রুক্সিন্ন কান্ততুষ্ট সমোদিত মনসা রামানাথের রাজ্ঞা দত্ত কান্তায় কান্তস্য তু নিজ নগরে তাৎ সংকল্প সৈধ্য। এখন যদি আমরা এর যে এই উপরের অংশটা শাকে বেদাব্দি কাল ক্ষিতি, এটা দ্বারা মূলত মন্দির নির্মাণের সময়কালকে বোঝানো হয়, এটা বাদ দিয়ে আমরা যদি বাকি অংশটুকুর বাংলা করি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাটা হচ্ছে ঠিক এরকম। রাজা প্রাণনাথ অতি সুন্দর প্রসাদ তুল্য সুরচিত মনোরম ৯টি রত্নচূড়া বিশিষ্ট শ্রী শ্রী কান্তজিউ মন্দির নির্মাণ করেন। পিতার সংকল্প সিদ্ধির জন্য রাজা রামনাথ শ্রীকৃষ্ণের নাম অনুসারে এই মন্দিরের নাম কান্তজিউ মন্দির রেখে সংকল্প সমাপ্ত করেন বা কাজ শেষ করেন। এটাই হচ্ছে বাকি অংশটুকুর বাংলা অর্থ।
এখন আমার বাকি যে অংশটা বাদ গেল সেটার নাম হচ্ছে শাকে বেদাব্দি কালক্ষিতি। এটা দ্বারা আমরা মন্দির নির্মাণের সালটাকে খুঁজে বের করতে পারবো। শাকে এর বাংলা প্রতিশব্দ হলো শকাব্দ। শকাব্দ হচ্ছে একটা হিসাব, এর সঙ্গে আমরা যদি ৭৮ যোগ করি তাহলে আমরা খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল পাবো। বেদাব্দি, বেদ যোগ অব্দি, হিন্দু ধর্মের বেদ, আর অব্দি মানে এখানে মহাসাগরকে বোঝানো হচ্ছে। কাল মানে হচ্ছে সময়, ক্রিয়া বা ঋতু। এই কালের বিভিন্ন অর্থ থাকার কারণে কিন্তু কান্তজি মন্দির নির্মাণে বিভিন্ন মত আছে বিভিন্ন গবেষকের। এবং সর্বশেষে যে ক্ষিতি, এর ক্ষিতির কিন্তু একটা মান আছে, ক্ষিতির মান হচ্ছে ১। ৩ ধরনের ব্যাখ্যা প্রচলিত আছে কান্তজি মন্দির নির্মাণ নিয়ে। আমরা সেখান থেকে আজকে সর্বজন স্বীকৃত মতটি বের করার চেষ্টা করব। প্রথম মত শাকে বেদাব্দি কালক্ষিতি এর হিসাবে আমি তো আগেই বললাম যে শকাব্দের সঙ্গে ৭৮ যোগ করলে খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল পাওয়া যাচ্ছে। বেদাব্দি, হিন্দু ধর্মে বেদ হচ্ছে ৪টি, আর অব্দি বা মহাসাগর আমরা ধরবো এখানে ৬০টি। দেন কাল, কাল বলতে আমরা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ এই তিনটাকে নিলে কাল হবে ৩ এবং ক্ষিতি মানে ১। তাহলে আমরা যদি এটাকে লিখি বেদ অব্দি কাল ক্ষিতি মানে হচ্ছে ৪, ৭, ৩, ১। একে যদি আমরা একটু উল্টো করে নেই তাহলে হবে ১৩৭৪ সাল, আর খ্রিস্টাব্দে যদি আমি একে পরিবর্তন করি তাহলে হবে ১৪৫২ সাল। কিন্তু রাজা প্রাণনাথ ক্ষমতায় আছে ১৬৮২ সালে, তাই ১৪৫২ সালে কিন্তু এই মন্দির নির্মাণ হতে পারে না, কারণ এটা হচ্ছে রাজা প্রাণনাথের একটা কীর্তি। দেন আমরা যদি দ্বিতীয় মতের ক্ষেত্রে যাই, সেখানে বেদকে ৪ ধরা হয়েছে, অব্দি বা মহাসাগরকে ৭ ধরা হয়েছে। কাল বলতে এখানে ধরা হয়েছে হিন্দু ধর্মের যে ৪টি কাল আছে, সত্যকাল, ত্রেতাকাল, দাপরকাল এবং কলিকাল, এর সমন্বয়ে ৩-এর পরিবর্তে এখানে হবে ৪। ক্ষিতি ১, ঠিক আগের মতোই ৪৭৪১কে যদি আমরা উল্টাই ১৪৭৪ সাল, একে খ্রিস্টাব্দে পরিবর্তন করলে হবে ১৫৫২ সাল। কিন্তু প্রাণনাথ ক্ষমতায় আছে ১৬৭৪ সালে, তাই ১৫৫২কেও আমরা গ্রহণ করতে পারি না। দেন তৃতীয় মত যেটা, সেক্ষেত্রে বেদ এবং অব্দির মান আগের মতোই ৪ এবং ৭ থাকবে, শুধু কালের ক্ষেত্রে বাংলা ঋতুর যে ৬টা কাল আছে সেই কালকে নিব আমরা এবং সেজন্য কালের মান হবে ৬। দেন ক্ষিতির মান ১, তাহলে হবে ৪৭৬১। একে আমরা যদি উল্টো করি তাহলে হবে ১৬৭৪, আর খ্রিস্টাব্দে যদি পরিবর্তন করি ১৭৫২, এবং এটি হচ্ছে সঠিক এবং সরকার কর্তৃক স্বীকৃত, সর্বজন কর্তৃক স্বীকৃত, এবং কান্তজির মন্দিরের নির্মাণ শেষ হয় ১৭৫২। প্রতিদিন অসংখ্য ভক্ত কান্তজির মন্দির দেখার জন্য আসেন। হিন্দু, মুসলমান থেকে সব ধর্মের লোক কান্তজির মন্দিরের এই বিখ্যাত টেরাকোটাগুলো দেখার জন্য চলে আসেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। আমরা কান্তজির মন্দির থেকে বের হয়ে যদি আমরা মন্দিরের উত্তর দিকে একটু যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা মন্দিরের উত্তরে আরেকটি ভগ্ন মন্দির দেখতে পারবো। তো সেটা দেখার জন্য আমি আপনাকে এখন নিয়ে যাচ্ছি। সম্রাট আওরঙ্গজেবের ডাকে যখন প্রাণনাথ সেখানে গেলেন, প্রাণনাথের কথাবার্তা এবং মার্জিত চরিত্র দেখে আওরঙ্গজেব তাকে মহারাজা উপাধি দিয়ে দিনাজপুরে পাঠান। আসার পথে বৃন্দাবনে তিনি রাধাকৃষ্ণের মূর্তি দেখে সে মূর্তির প্রতি অনুরক্ত হয়ে বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে দিনাজপুরে চলে আসেন। নৌকো পথে আসার সময় এখানে নৌকা ভিড়ে যায় এবং ইনি এখানেই মন্দির নির্মাণ করার চেষ্টা করেন। কান্তজির মন্দির থেকে উত্তর দিকে একটা ছোট মন্দির দেখা যায়। অনেকে এই মন্দিরটা সম্পর্কে জানেন না। আসলে একে বলা হয় ভগ্ন মন্দির, যেহেতু ভেঙে গিয়েছি যে ভগ্ন মন্দির বলা হয়। এর আর এক নাম হচ্ছে অর্চনা মন্দির। রাজা প্রাণনাথ যখন বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে আসেন তখন তো আর কান্তজির মন্দির নির্মিত হয়নি। এই কান্তজি মন্দিরের যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে রাখার জন্যে তিনি সাময়িকভাবে এই মন্দিরটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের মতে মন্দিরটি দ্বিতল, তবে অনেকের মতে মন্দিরটি ৩ তলা ছিল, কিন্তু ভূমিকম্পের কারণে মন্দিরের এই ধ্বংস অবস্থা। তো মন্দিরটি দেখতে মূলত অনেকটা শিব মন্দিরের মতো মনে হলো, এটা আসলে শিব মন্দির নয়, কারণ এখানে যেহেতু রাধাকৃষ্ণের মূর্তি ছিল, অবশ্যই এটাও কৃষ্ণ মন্দির। এবং এখানকার মন্দিরের মানে শুরুটা এটাই, মানে রাজা প্রাণনাথ সম্পূর্ণরূপে এটা নির্মাণ করেন। এবং এখানে যে চতুর্দিকে যে বিভিন্ন ধরনের ইটের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এই মন্দিরের যে বাহির গাত্রটা ছিল কালের পরিক্রমায় সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
এই মন্দিরটা সংরক্ষণ করতেছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কান্তজিউ মন্দিরটি আয়তনে 52 ফুট, প্রতিটি দেওয়াল সমান এবং এটি হচ্ছে চতুর্ভুজ আকৃতির একটা মন্দির। প্রতি বছর এখানে রাসমেলা অনুষ্ঠিত হয় স্নান মেলা। বাহিরের গাত্রটি টিন নির্মিত এবং টিন নির্মিত দেখেই আমরা সহজে অনুধাবন করতে পারি এটি মূলত ব্রিটিশদের সময়ে তৈরি, কারণ ব্রিটিশদের আগে উপমহাদেশে টিনের ব্যবহার ছিল না। রাজা প্রাণনাথ কৃষ্ণ ভক্ত হওয়ার কারণে তিনি চাইতেন কৃষ্ণের সঙ্গে সবসময় থাকতে, তাই প্রতি বছরই 3 মাসের জন্য এখান থেকে কৃষ্ণ বিগ্রহকে নদী পথে রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 3 মাস থাকার আবার বিগ্রহকে ফেরত আনা হয় এই কান্তজিউ মন্দিরে। আশা করি আমাদের সঙ্গে আপনারাও কান্তজিউ মন্দির দেখতে পেরেছেন। মূলত আমাদের ক্যামেরার ঘাটতির কারণে অথবা আমরা আজকে জনসমাগম বেশি হওয়ার কারণে এখানে ঠিকমতো মন্দিরের গায়ের যে কোঠাগুলো আছে সেগুলোকে ফোকাস করে ধারণ করতে পারিনি। এর পরের ভিডিওতে আমরা চেষ্টা করব মন্দিরের যে গায়ের কোঠার মধ্যে যে ঘটনা প্রবাহ আছে রামায়ণ মহাভারতের বা মুঘলদের, সেগুলো পরের ভিডিওতে তুলে ধরব। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। কান্তজিউ মন্দির বেড়াতে আসলে অবশ্যই আপনারা তার আগে মন্দিরটি সম্পর্কে জেনে আসবেন। আমার ভিডিও দেখে জানতে পারেন অথবা বিভিন্ন বই পড়েও জানতে পারেন বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে মন্দিরটা সম্পর্কে জেনে তারপরে এসে যদি মন্দিরটা আপনারা দেখেন তাহলে মন্দির দেখার মজাটা আপনারা অবশ্যই পাবেন। পরের ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।